আসসালামু আলাইকুম। আজ 6 মে 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গে মুসলিম সহ 4 জনকে হত্যা করল বিজেপি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত। ডলফিনবাহী মাইন দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অ্যাকশন। শুরুতেই ভারতের নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগে বা ভোট গ্রহণের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। বুধবার দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাটে 2 রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভরত প্রসূন কর সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সর্বশেষ তথ্যানুসারে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার জেরে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সহিংসতার ঘটনায় বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগও সামনে এসেছে। বিজেপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। নিউ টাউন এবং হাওড়ার উদয়নারায়ণপুরে পৃথক ঘটনায় 2 জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে দলটি দাবি করেছে। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তাণ্ডব চালানোর পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসেবেই তা করা হয়েছে। সিপিএফ কাছেই দাঁড়িয়েছিল, আপনাদের জন্য বিজেপি, সারা দুনিয়া দেখুক এই ছবি। এক পুলিশ কর্মকর্তা জানান, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, তবে বুলডোজার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, পুলিশ তা দেয়নি। তার ভাষায়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি, ভাঙচুর করার কোনো খবর নেই, বিষয়টি পুলিশ দেখছে। অন্যদিকে সন্দেশখালীর নেজাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের উপর গুলিবর্ষণ করা হয়েছে। নেজাট থানার ওসি এবং 2 কনস্টেবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক পুলিশি টহল বসানো হয়েছে। এদিকে ভোট পরবর্তী এই সহিংসতা ঠেকাতে নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী আরও 2 মাস পশ্চিমবঙ্গে অবস্থান করবে। তবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই ধরনের প্রাণহানি ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হতে পারে বলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হল সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হবে, যার ফলে সীমান্ত জেলাগুলোতে বর্তমানে যে জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে তা রোধ করা যাবে। এই লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি নেতাদের বরাতে এনডিটিভি আরও জানিয়েছে, সরকার গঠনের 45 দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এমন পদক্ষেপ নেবে গেরুয়া শিবির।
বিজেপি নেতারা বলছেন বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। এক দশক ধরে পশ্চিমবঙ্গ জয় করতে মরিয়া ছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমনকি পশ্চিমবঙ্গ জয়ের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে পদ্ম। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্যই স্পষ্ট। তৃণমূলের ১.৫ দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। বিতর্কিত সিএএ আর এনআরসি আইন নিয়েও তৈরি হয় তুমুল বিরোধ। কেন্দ্র সরকার কার্যকরের নিয়ম জারি করলেও বাস্তবায়ন হতে দেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বিজেপির তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়া থমকে যায়। এছাড়া খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে ভূপতিনগর বিস্ফোরণের মতো একাধিক ঘটনা তদন্ত নিয়েও বাড়ে টানাপোড়েন। এসব ঘটনা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো। ২১ সালের বিধানসভা, ২৩-এর পঞ্চায়েত ও ২৪-এর লোকসভা নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও তুঙ্গে ওঠে উভয় পক্ষের বিরোধ। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দ্রুতই পরিস্থিতি বদলে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে পার্টিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে দলটি। জোটে কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না। খবর এনডিটিভি। তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি সিএলপি টিভিকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সমর্থন এই শর্তে থাকবে যে টিভিকে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখবে না যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের দল টিভিকের সমর্থন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২-তে। এর আগে দলটি ১০৭ আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো ৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এ কারণে বিজয় এখন বিদুথালাই, চিরুথাইগাল, কাচ্চি ভিসিকে, সিপিআই এবং সিপিএম এর সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই ৩ দলের সমর্থন মিললে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। এদিকে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে টিভিকের নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাড্ডি কে পলানিস্বামীর সঙ্গে বৈঠককে ঘিরে। জানা গেছে, চেন্নাইয়ে পলানিস্বামীর বাসভবনে টিভিকের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির সঙ্গে জোটে থাকা এআইএডিএমকের ভেতরে নতুন টানাপোড়েনের ইঙ্গিত হতে পারে। কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই সমঝোতা অব্যাহত থাকতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বিজয় ও রাহুল গান্ধী তামিলনাড়ুর জনগণের এই ঐতিহাসিক রায়কে সম্মান জানানোর এবং একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার গঠনের অঙ্গীকার করেছেন। বিশেষ করে রাজ্যের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে তারা একসঙ্গে কাজ করবেন। সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে টিভিকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। এর মধ্য দিয়ে ৬২ বছরের ডিএমকে এআইএডিএমকের দ্বৈত আধিপত্যে বড় ধাক্কা লাগে। নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। বিজয় ত্রিচি ইস্ট ও পেরাম্বুর ২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন। তবে দলীয় সূত্রের দাবি, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসন ধরে রাখবেন। সেক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইরান প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা পিট হেগসেথ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের কাছে কোনো মাইন বহনকারী ডলফিন আছে এমন তথ্য তিনি নিশ্চিত করতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন ডলফিন আছে কিনা সেটিও তিনি নিশ্চিত বা অস্বীকার করতে চান না।
তবে তিনি স্পষ্ট করেন ইরানের এমন কোনো সক্ষমতা নেই বলে তার ধারণা। গত 30 এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয় ইরানি কর্মকর্তারা মাইন বহনকারী ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলার সম্ভাবনার কথা বিবেচনা করছে। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে সামরিক কাজে ডলফিন ব্যবহার করে আসছে। মার্কিন নেভির মেরিন ম্যামাল প্রোগ্রাম অনুযায়ী বোতল নোজ ডলফিন ও সমুদ্র সিংহ পানির নিচে মাইন শনাক্ত ও উদ্ধার করার কাজে প্রশিক্ষিত। তবে এগুলো কোনোভাবেই আত্মঘাতী বা হামলাকারী হিসেবে ব্যবহৃত হয় না। প্রতিবেদন অনুযায়ী ডলফিনদের অত্যন্ত উন্নত শ্রবণ ক্ষমতা রয়েছে, যা অন্ধকার বা ঘোলা পানিতেও বস্তু শনাক্ত করতে সহায়তা করে। এ কারণেই তারা পানির নিচে মাইন শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। রাশিয়া অতীতে বন্দর নিরাপত্তায় সামুদ্রিক প্রাণী ব্যবহার করেছে বলে জানা যায়। তবে ইরান 2000 সালে ডলফিন সংগ্রহ করলেও বর্তমানে তাদের কোনো সক্রিয় সামরিক ডলফিন কর্মসূচি আছে এমন প্রমাণ নেই। সব মিলিয়ে মাইন বহনকারী ডলফিন ব্যবহারের ধারণাটি এখনো নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত একটি সম্ভাব্য ও বিতর্কিত দাবি হিসেবে রয়ে গেছে। দর্শক, এবার দেশের খবর। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রায় অর্ধ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন বাউফল কালীবাড়ি মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাস সহ স্থানীয় নেতারা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং এ কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে তার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই। হিন্দু নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 5 বছর তিনি তাদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। প্রয়োজনে তাকে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল এই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুল জলিল মণ্ডলের জামিন প্রার্থনা করে আদালতে শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানি চলাকালে আইনজীবী উল্লেখ করেন যে তার মক্কেল এই আলোচিত মামলার রাজসাক্ষী হতে আগ্রহী। তবে ট্রাইব্যুনাল বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজির জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন। বর্তমানে তিনি এই মামলার আসামি হিসেবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ডিবি সূত্র জানায়, আব্দুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত 1 দিন পরিবারকে দিন। যদি বেশি সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে 6 জন ভারতীয় সহ 7 জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। খবর আরব নিউজ। প্রতিবেদনে জানা যায়, এমভি গৌতম নামের ওই জাহাজটি ওমান থেকে ভারতের দিকে যাত্রা করছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি মাঝসমুদ্রে আটকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে একটি ডিস্ট্রেস কল পাঠানো হয়। সংকেত পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী একটি
উদ্ধার জাহাজ পাঠিয়ে অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতদের মধ্যে 6 জন ভারতীয় ও 1 জন ইন্দোনেশীয় নাবিক ছিলেন। নৌবাহিনী জানায়, উদ্ধার অভিযানের পর নাবিকদের নিরাপদে জাহাজে তোলা হয় এবং তাদের খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাকিস্তান নৌবাহিনী ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উদ্ধার কার্যক্রম ও নাবিকদের সহায়তা প্রদানের দৃশ্য দেখা যায়। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।